2024 জুলাই মাস সমগ্র বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশ ধীরে ধীরে একত্রিত হচ্ছে 17 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পেতে চায়। তারা সেই বাংলাদেশটা চায় যেই বাংলাদেশে তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে, মাথা তুলে তাদের অধিকার নিয়ে, তাদের ভোটের অধিকার নিয়ে তারা কথা বলতে পারবে। অন্যদিকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের সর্বশক্তি নিয়োগ করেছে তাদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর হাতে তারা মারণাস্ত্র তুলে দিয়েছে। একের পর এক গুলিতে ঝরে পড়ছে তাজা প্রাণ। এই যে ক্ষমতার দ্বন্দ্ব, এই যে ক্ষমতা ধরে রাখার একটা আকাঙ্ক্ষা, তার জন্য বলি হতে হচ্ছে দেশের হাজারো ছাত্র জনতাকে। ঠিক এই মুহূর্ত থেকে বাংলাদেশ কোথায় যাবে আমি তা জানি না, আমরাও তা জানতাম না। এই ছিল জুলাই 2024-এর অবস্থা। তার থেকে ঠিক 2 বছর পর আজকে যখন স্বৈরাচার এবং ফ্যাসিস্টবিহীন একটা রাষ্ট্রে একটা নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশ, কিভাবে বাংলাদেশ জুলাই উদযাপন করছে? জুলাই নিয়ে যে আশা, যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল, তার কতটুকু অর্জিত হয়েছে আর কতটুকু স্বপ্নভঙ্গ বা আশাভঙ্গ হয়েছে? এই নিয়ে বাংলাদেশ কিভাবে বিভিন্ন ভাগে দ্বিধাবিভক্ত হয়ে আছে। আমরা যারা 71-এর মতো জুলাইকে বুকে ধারণ করে রাস্তায় গিয়েছিলাম, যারা আমাদের সব কিছুকে বাজিতে ধরে বাংলাদেশের সার্বভৌমত্বকে ফিরে পেতে চেয়েছিলাম, তাদের মনে আজ কি চলছে? আর যারা পরাজিত শক্তি, তারা এবং তাদের সহযোগীরা কিভাবে নানাভাবে জুলাইয়ের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রোপাগান্ডা চারদিকে চালিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আজকের এই পর্বে আমরা জুলাইয়ের আশা, প্রত্যাশা, হতাশা, স্বপ্নভঙ্গ এবং জুলাইয়ের যে আইকনিক ক্যারেক্টাররা, তারা আজ যদি বেঁচে থাকতো কিভাবে জুলাই নিয়ে ভাবতো, সেগুলোকেই একটু আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের অন্যান্য যে আন্দোলনগুলো হয়েছে, আমরা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা নিয়ে আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষে জুলাই 2024 গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটা ইভেন্ট আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর মাহাত্ম্য যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন আমাদের ইতিহাসে থাকবে। এই সবগুলোর মধ্যে জুলাইটা একটু আলাদা, কারণ জুলাই গণ অভ্যুত্থানে আমরা যেই শক্তিটার বিপরীতে যুদ্ধ করেছি বা আন্দোলন করেছি বা বিপ্লব করেছি, সেটি ছিল এমন একটি শক্তি যারা কিনা 1971-এ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের একটা অন্যতম শক্তি ছিল, যাদের নেতৃত্বে, যেই দলটার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধে গিয়েছিল, ইতিহাস তাই বলে। কিন্তু সেই শক্তিটাই আস্তে আস্তে ক্ষমতার মোহে পড়ে, টাকার লোভে পড়ে তারা দানবে পরিণত হয়েছে। যেই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বছরের পর বছর বিক্রি করেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা লালন পালন করে নাই, বা ক্ষমতা আর টাকার মোহে তারা সেই চেতনাকেই বিকৃত করে সারা বাংলাদেশব্যাপী একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শাসন কায়েম করে। বাংলাদেশের মানুষ সেই শক্তিটার বিপক্ষেই যুদ্ধে নেমেছিল জুলাইতে। তাই আজ জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পরে এসে জুলাই কতটুকু রেলেভেন্ট, এই কোয়েশ্চেন যখন আসে, তখন আসলে বলতে হয় যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায়। আমাদেরকে আরো অনেক যুদ্ধ করতে হবে। রাষ্ট্র সংস্কার একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একদিনে কোনো রাষ্ট্র সংস্কার হয় না। আমরা যদি পৃথিবীর সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক দেশ যেটাকে বলা হয়
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার দিকেও তাকাই, আমরা দেখব আজ 250 বছর পরে এসেও আমেরিকাও তাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সেখানে আমাদের রাষ্ট্রের বয়স তো 56 বছর। তো আমাদেরকে এই লড়াইটা আরও করে যেতে হবে। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো, গণতন্ত্রকে জনমানুষের জন্য প্রতিষ্ঠা করতে আমাদের নিজেদেরকে আরও ক্লিয়ার হতে হবে এবং আমাদের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে ময়লা পরিষ্কারের একটা পথ, এই পথেরই একটা পয়েন্ট ছিল বা সবচেয়ে রিসেন্ট পয়েন্ট ছিল জুলাই গণ অভ্যুত্থান। এবং আমার বিশ্বাস এ যাত্রায় বাংলাদেশে জনমানুষের জন্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সামনে আরও গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে এবং সেগুলাতে 71-এর মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের মতো, 90-এর গণ অভ্যুত্থানের মতো জুলাই গণ অভ্যুত্থানও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো 24-এর গণ অভ্যুত্থান থেকে 2 বছর পরে এসে 24-এর গণ অভ্যুত্থান যেরকম রেলেভেন্ট আছে ভবিষ্যতে এটা এভাবেই রেলেভেন্ট থাকবে। তবে হ্যাঁ, যারা 24-এর গণ অভ্যুত্থানের ফায়দা লুটার চেষ্টা করেছে এবং 24-এর গণ অভ্যুত্থান বা 24-এর এত মানুষ শহীদের রক্ত বা এত আহতের আহাজারিকে ক্যাশ করার চেষ্টা করেছে, তাদেরকেও বাংলাদেশ কখনো ক্ষমা করবে না। 71 আর 24, হ্যাঁ, যারা জুলাই গণ অভ্যুত্থানে নানাভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিল তাদের মধ্যে কেউ কেউ এটাকে মুখোমুখি আনার চেষ্টা করেছে, সেটা কনসাসলি হোক আর সাবকনসাসলি হোক। আর যারা 24-এর পতিত শক্তি, তারাও নানাভাবে 71 আর 24-কে সামনাসামনি দাঁড় করানোর একটা চেষ্টা করেছে, যাতে তারা জাতির সামনে এই ন্যারেটিভটা দাঁড় করাতে পারে যে 24-কে 71-এর থেকে বড় করা হচ্ছে। আমাদের জাতির জন্ম হয়েছিল 71-এ, 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এর চেয়ে বড় অর্জন বাংলাদেশের আর নাই। 24-71-এ মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্মের চেতনাকে বুকে ধারণ করি একটা সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরেকটা স্টেশন। 24 কি 71-এর থেকে বড়? আমরা যদি 71-এ বা মুক্তিযুদ্ধে যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে বা আত্মত্যাগ করেছে সেটার সাথে যদি কম্পেয়ার করি, না, 24 71-এর থেকে বড় না। বাট আমরা যদি সময়ের দিকে তাকাই, যে সময়ে 24 হয়েছে, যেভাবে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে, সেই সময়টায় 24-এর মাহাত্ম্য সেই সময়ের জন্য অনেক বড়। বাট বাংলাদেশকে যদি একটা সঠিক, একটা শক্তিশালী এবং একটা সত্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে ইতিহাসের দিকে এগিয়ে যেতে হয়, আমাদেরকে 71-কে বুকে ধারণ করে 24-কে আঁকড়ে ধরে আগাতে হবে। একটা বিশাল জনগোষ্ঠী, স্পেশালি যাদেরকে আমরা জেনজি বলি, যারা এই 24-এ এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের ইনফ্যান্ট্রি ছিল বা নেতৃত্ব দিয়েছিল, তারা 71 দেখে নাই। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে পড়েছে, বিভিন্ন ন্যারেটিভে শুনেছে, যেখানে অনেক দলীয় লেন্সে, দলীয় অ্যাঙ্গেল ছিল, কিন্তু 24 তারা দেখেছে, 24-এ তারা পার্টিসিপেট করেছে, 24-এর জন্য তারা রক্ত দিয়েছে। তাই 24-কে যদি মুছে দেওয়ার চেষ্টা করা হয়, এই জেনারেশন সেটা মানবে না। স্বাভাবিকভাবেই যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, 56 বছরে মুক্তিযুদ্ধ নিয়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল অত কাজ হয়নি বা কোয়ালিটি কাজ হয়নি, তারপরে যতটুকু হয়েছে হয়েছে। 24 হয়েছে মাত্র 2 বছর, 2 বছরে 24-কে নিয়ে যে কালচারাল ন্যারেটিভ দাঁড় করানো দরকার ছিল বাংলাদেশ সেটা করতে পারে নাই, নানা কারণে পারে নাই। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এই দেশটাতে নানা অপশক্তি, তারা চেষ্টা করছে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে রাখতে। সেই মুহূর্তে 24-কে নিয়ে যে পরিমাণ কাজ বিগত 2 বছরে হওয়ার দরকার ছিল সেটা হয় নাই। এবং ওই যে বললাম, 24-এর অনেক আশা প্রত্যাশা যেভাবে পূরণ হওয়ার কথা ছিল সেটা হয়নি, ঠিক যেমনি 71-এর পরবর্তী সময় হয় নাই। 71 আর 24-কে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে আমরা কেউই কোনো কিছু অর্জন করতে পারবো না। তাই 71-কে 71-এর জায়গায় রাখা দরকার, 24-কে 24-এর জায়গায় রাখা দরকার। ব্যাপারটা যদি এরকম হয়ে যায় আমি 71-এর পক্ষ করি বলে আমি এক পার্টি আর আমি 24-এর পক্ষ বলে আমি আরেক পার্টি,
এই যুদ্ধ করে আমরা কিছুই অর্জন করতে পারবো না। বাংলাদেশের স্বার্থে আমাদেরকে ইতিহাসকে সঠিকভাবে সঠিক মহিমায় ধারণ করতে হবে, তাহলেই আমরা আসলে সামনে আগাতে পারবো।